চোখ বাঁধা অবস্থাতে অভিকে নিয়ে যাওয়া হচ্ছিল অজানা অতল গহ্বরে। চারিদিকে এমন নিস্তব্ধতা, যেন শব্দ পর্যন্ত এখানে প্রবেশের অনুমতি পায় না। বাতাসে ভেসে বেড়াচ্ছিল স্যাঁতস্যাঁতে কংক্রিটের গন্ধ, আর প্রতিটি পদক্ষেপের প্রতিধ্বনিতে যেন অসীম অন্ধকারে বুক চিরে ফিরে আসছিল। হঠাৎ করে চোখের বাঁধন খুলে দেওয়া হয় অভির। তীব্র অন্ধকারে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি যেন বিদ্রোহ করে বসল। অভি একের পর এক পলক ফেলতে থাকে। চোখ ধীরে ধীরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তার ভুরু কুঞ্চিত হয়ে ওঠে। চারিদিকে শুধু গভীর ভারী দম বন্ধ করা অন্ধকার, যেন পৃথিবীর সমস্ত আলোক গ্রাস করে নিয়েছে এই ভূগর্ভস্থ দানব। এটা কোথায়? প্রশ্নটা মনে জাগলেও ঠোঁট পর্যন্ত পৌঁছালো না। কৃষ্ণদাস নির্বিকার ভঙ্গিতে অভির কবজি চেপে ধরে তাকে আরো ভেতরের দিকে নিয়ে যেতে লাগলো। তাদের প্রতিটি পদক্ষেপ যেন অজানা কোনো সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক কদম এগোতে দূরে এক ফালি আলো জ্বলে উঠল, তারপর আরেকটি, তারপর আরও কয়েকটি। একে একে আলোর রেখাগুলো দীর্ঘ করিডর জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো, যেন অন্ধকার নিজেই ধীরে ধীরে পর্দা সরিয়ে নিজের গোপন সাম্রাজ্য উন্মোচন করছে। আলোর তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অভির বিস্ময় বাড়তে লাগলো। সামনে যা অপেক্ষা করছিল তা কল্পনার বহুগুণ ঊর্ধ্বে। আলো পুরোপুরি ছড়িয়ে পড়তে অভির বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। এ যেন কোনো বাংকার নয়, মানুষের নির্মতা জ্যান্ত জাদুঘর। বিশাল এক ভূগর্ভস্থ হলঘর, মাথার উপর উঁচু কংক্রিট ছাদ, চারিদিকে স্যাঁতস্যাঁতে দেওয়াল। মৃদু আলো সবকিছু যেন আরো বিভীষিকাময় হয়ে উঠছে। হলঘরে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অল্প বয়সী কিশোরীরা। কারো বয়স 10, কারো 12, আবার কেউ হয়তো সবে 16 ছুঁয়েছে। কিন্তু তাদের শরীরের দিকে তাকালে বোঝা যায় জীবন তাদের সঙ্গে নিষ্ঠুর এক খেলা খেলেছে। কারো একটি চোখ চিরতরে হারিয়ে গেছে। ফাঁকা চোখের কোটর যেন নীরব সাক্ষী ছিল অমানবিক নির্যাতনের। কারো ডান হাত অস্বাভাবিক বেঁকে গেছে, যেন ভুলভাল জোড়া লেগেছে ভাঙা হাড়। কারো একটা পা হাঁটুর নিচ থেকে বিকল, তবুও দাঁড়িয়ে থাকার ব্যর্থ চেষ্টা করছে। কারো শরীর জুড়ে পুরনো ক্ষতর কালচে দাগ। কারো চোখে এমন এক শূন্যতা, যেন বহু আগে তার ভেতরের মানুষটা মারা গেছে। কেউ কথা বলে না, শুধু অপলক তাকিয়ে থাকে। সেই দৃষ্টিতে নেই কোনো প্রশ্ন, নেই কোনো অভিযোগ, নেই বেঁচে থাকার আকাঙ্ক্ষা। যেন তারা মানুষ নয়, নিঃশব্দে শ্বাস নেওয়ার কয়েকটা জীবন্ত ছায়া। অভির গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখ সরাতে চাইলেও পারল না। প্রতিটি মুখ যেন তার বুকের ভেতর পেরেক ঠুকে দিচ্ছে। ঠিক তখনই কৃষ্ণদাসের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি টেনে নিয়ে বলতে উদ্যত হলেন, কিন্তু তার আগে অন্ধকারের গভীর থেকে ভেসে আসলো এক অসহায় আর্তনাদ, একটি কিশোরের কণ্ঠ। যন্ত্রণায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া সেই চিৎকার মুহূর্তে বাংকারের প্রতিটি দেওয়াল প্রতিধ্বনিত হতে লাগলো। শব্দটা এগোতে করুণ যে অভির বুকের ভেতর কেঁপে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না। দ্রুত শব্দের উৎসের দিকে পা বাড়াতে কৃষ্ণদা তার কবজি শক্ত করে ধরে ফেলেন। ওইদিকে যাওয়ার দরকার নেই বাজান, ট্রেনিং চলতেছে। অভি বিস্ময়ে থাকে। ট্রেনিং? হ্যাঁ, কিসের ট্রেনিং? কৃষ্ণদাস এবার ধীরে ধীরে অভির চোখের দিকে তাকালো। ঠোঁটের কোণে হাসিটা অদ্ভুত গাঢ় হয়ে উঠল। যুদ্ধের একটিমাত্র শব্দ, কিন্তু শব্দটি যেন সীসার মতো ভারী হয়ে আছড়ে পড়ল অভির কানে। মানে? কৃষ্ণদাস কয়েক মুহূর্ত নীরবে তার দিকে তাকিয়ে রইল, তারপর আলতো করে অভির কাঁধে হাত রাখলেন। তুমি এই সিন্ডিকেটের জন্য অনেক কিছু করেছো বাজান, তাই কিছু সত্য জানার অধিকার তোমার আছে। অভি নির্বিকার চোখে তাকিয়ে রইল। কি সত্য? কৃষ্ণদাস ধীরে ধীরে সামনে গিয়ে একটা লোহার চেয়ারে বসলেন, তারপর চারিপাশে ছড়িয়ে থাকা কিশোরগুলোর দিকে একবার তাকিয়ে নিচু স্বরে বললেন, তোমার কি মনে হয় এই পোলাপাইনগুলো শেষ ঠিকানা কোথায়? অভি চারিদিকে একবার তাকিয়ে বলল, জানি না। কৃষ্ণদাস মৃদু হেসে বলল, কিংবা পৃথিবীর এমন কোনো উগ্রপন্থী সংগঠন, এদের জন্য তৈরি করা হচ্ছে ওদের। কথাটা শুনে অভির শরীর যেন মুহূর্তে অবশ হয়ে গেল, চোখ দুটো বিস্ফারিত। কৃষ্ণদাস গভীর নিঃশ্বাস ফেললেন। দুনিয়া বড় নিষ্ঠুর বাজান। এখানে যুদ্ধ শুধু বন্দুক নিয়ে হয় না, মানুষ দিয়ে হয়। আর সবচেয়ে সস্তা অস্ত্র হলো অনাথ, অসহায়, হারিয়ে যাওয়া শিশুরা। তাদের ভাঙা শরীর জোড়া লাগে, কিন্তু
ভাঙা শৈশব আর কোনোদিন জোড়া লাগে না। তারপর একদিন কারো হাতে বন্দুক ধরিয়ে দেওয়া হয়, কারো হাতে বিস্ফোরক, আর পৃথিবীতে তাদের নাম দেওয়া হয় সন্ত্রাসী। কৃষ্ণদাস সামলেন, চারিদিকে আবার নেমে এলো অস্বস্তিকর নীরবতা। দূরে কোথাও আবার একটি শিশুর চাপা আর্তনাদ ভেসে এলো। অভির মনে হলো এই বাংকারের দেওয়ালগুলো ইট পাথরের ন্যায় শত শত হারিয়ে যাওয়া শৈশবের চাপা কান্না দিয়ে গড়ে তোলা। কৃষ্ণদাস কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলেন। তারপর ধীরে ধীরে অভির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, তোমার কি মনে হয় বাজান, এই ছোট্ট সিন্ডিকেটের উপর বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এত নজর কেন? অভি কোনো উত্তর দেয় না, শুধু স্থির চোখে কৃষ্ণদাসের দিকে তাকিয়ে থাকে। কৃষ্ণদাস কপালে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্য অভির ভুরু কুঁচকে গেল। মানে? কৃষ্ণদা ধীরে ধীরে বলতে শুরু করলেন, 1972 সালের পর মুক্তিযুদ্ধের পরের সময় চারিদিকে অস্থিরতা, অভাব আর বিশৃঙ্খলা। বিভিন্ন দেশ থেকে ত্রাণ আসতে সাহায্য হতো। সেই বিশৃঙ্খলার সুযোগে একটি চালান হারিয়ে যায়। বাইরে থেকে দেখলে সেটি ছিল সাধারণ মালবাহী কার্গো, কিন্তু ভেতরে ছিল বিপুল পরিমাণ, এমন পরিমাণ যা ভুল মানুষের হাতে বলে একটি দেশের মানচিত্র পর্যন্ত বদলে দিতে পারে। তিনি একটু থামলেন, তারপর নিচু স্বরে বললেন, চালানটা কোথায় লুকানো হয়েছিল কেউ জানতো না। বছরের পর বছর কেটে যায়, অসংখ্য গোয়েন্দা সংস্থা, ভাড়াটে বাহিনী, অস্ত্রবেশী, সবার একটাই লক্ষ্য ছিল সেই ভাণ্ডারের সন্ধান, কিন্তু কেউ সফল হয়নি, কেউ জানতোই না। কৃষ্ণদাস মাথা নাড়লেন। একজন জানতেন। কে? উসমান সাহেব। নামটা উচ্চারণ করতে করতে কণ্ঠে অদ্ভুত এক ভার নেমে এসলো। উসমান সাহেবের মৃত্যু নিয়ে আজও পুরান ঢাকায় নানা গল্পকথা শোনা যায়, তবে তার মৃত্যুর আসল কারও কেউ জানে না। কেউ বলতো হিন্দু মুসলমান দাঙ্গার ফলে সে মরেছে, কেউ বলতো নিজের শত্রু দ্বারা, তবে কেউ জানতো না তার আসল মৃত্যুর কারণ। কৃষ্ণদাস থেমে তারপর বললেন, যতদিন উসমান সাহেব ছিলেন তিনি বৈদেশিক কাউকে এই সিন্ডিকেটে ঢুকতে দেননি, আর না নিজে কখনো একথা বলেছেন। কিন্তু সব সময় প্রশ্ন ছিল তিনি কিভাবে জানতেন। তখন জানা যায় তাজউদ্দিন সরকার, 80 দশকের ত্রাস, 90 দশকের সাবেক প্রধানমন্ত্রী সব জানত। তার স্ত্রীকে হত্যা করা হয়, তবুও তিনি দেশের সাথে গদ্দারি করেন না, কিন্তু একদিন নিজেই শহীদ হন। তারপর আসলো তার একমাত্র ছেলে তানভীর সরকার। সরকার ভাই নামে এখনও আন্ডারওয়ার্ল্ড কাঁপে। কৃষ্ণদাস নিজের হাতের দিকে তাকালেন। ভয়ে লোমকূশ খাড়া হয়ে গেছে, কারণ তানভীর সরকার কেমন লোক, ঠিক কতটা ভয়ঙ্কর সেটা তিনি ভালো করে জানেন। এখন কেন এতটা শান্ত সেটা তিনি ভালো করেই জানেন। হাতে আলতো করে আরেকটা হাত দিয়ে ছুঁয়ে একটা বড় নিঃশ্বাস ফেলে কৃষ্ণদাস। তার সরকার সবসময় নিজের ছেলের থেকে দূরে থাকতেন। কেন থাকতেন সেটা তার মৃত্যুর পর তানভীর সরকারের কাছে জানতে পারে। তার বাবা মা চাচা কেন মারা গেছিল পুরোটাই তানভীর সরকার জেনে যায়, কিন্তু তানভীর সরকার হয়ে যায় একা। তখন উসমান সাহেব তাকে সাপোর্ট দেয়। উসমান সাহেব এবং তানভীর সরকার ছিল দোস্ত মানুষ, কিন্তু উসমান সাহেব মরার পর তানভীর সরকার আবার কি এক হয়ে যায়? একা মানুষ আর কী করতো? কিন্তু সে আর উসমান সাহেব ছাড়া কেউ জানে না ওইগুলো কোথায় লুকোনো আছে। কিন্তু তানভীর সরকার কখনো মুখ খুলবেন না, ভয় তো সবারই আছে। গত 20 বছর ধরে তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী, তাহলে তার ভয়ের কারণটা কি? ইতিহাস ঘাঁটলে এখনও সরকার ভয়ে ত্রাসের কথা, তার কর্মকাণ্ডের কথা জানা যায়। তাহলে আর ভয়টা আসলো কোথায়? অভি কপাল কুঁচকে জিজ্ঞাসা করে, তানভীর সরকার তো দেশের প্রধানমন্ত্রী, তার আবার কিসের ভয়? কৃষ্ণদাসের ঠোঁটের কোণে ধীরে এক হাসি ফুটে উঠল। তারপর অভির দিকে তাকিয়ে বলল, তামিম সরকারের নাম উচ্চারিত হচ্ছে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। অভি আর কোনো প্রশ্ন করল না, কারণ তামিম সরকার শুধু একটা নাম নয়, সে এক জীবন্ত আতঙ্ক। আন্ডারওয়ার্ল্ডের তাকে ঘিরে যত গল্প প্রচলিত, তার বেশিরভাগ রক্তে লেখা। অনেকে বলে তার বয়সের ছেলে, তার নামে জড়িয়ে থাকা খুনের সংখ্যা বেশি। সেই নাম উচ্চারণ করতে মানুষ দুবার হবে। তার উপর সে প্রধানমন্ত্রীর একমাত্র ছেলে। ক্ষমতা আর ভয়ের এক এমন সংমিশ্রণ শুধু কম দেখা যায়। কৃষ্ণ তার ধীরে ধীরে অভির দিকে তাকালেন, তারপর গম্ভীর স্বরে বললেন, তামিম সরকারের হলো তানভীর সরকার যান। ছেলের জন্ম নেওয়ার পর থেকে তানভীর সরকার আরও ভীতু হয়ে যান। 2014 সালে তামিম সরকারকে জেলে নেওয়া হয়, ওটাই আসল নিউজ, কোনো মিডিয়াতে নেই। 2014 সালে তানভীর সরকারের গাড়ি হামলা, তামিম সরকারকে
জেলে নিয়ে গিয়ে অত্যাচার, সবাই ওই সিন্ডিকেটের জন্য। তানভীর সরকার চুপ যায় শুধুমাত্র ছেলের জন্য। ছেলে বলতে তানভীর সরকার পাগল। সেই ছেলেকে করা হয়েছিল অত্যাচার। বুঝতে পারছো বিষয়টা? অভি আর কোনো কথা বলল না, কারণ তামিম সরকার কেমন সেটা মোটামুটি আশি সকলে জানা। তবে প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মুখ কে খুলবে? কৃষ্ণদাস অভিকে কাছে ঠেকেন, তারপর তার হাতে চুমু দিয়ে বলেন, তোমার আর তামিম সরকারের মধ্যে একটা মিল আছে বাজান। দুইজনে বাপ ভক্ত। এই যে তুমি আমার ভক্ত আর তামিম সরকার তানভীরের ভক্ত। তানভীর সরকার যখন শান্ত হয়ে যায় ঠিক তখনই তামিম সরকার হয়ে যায় বাঘ। বাপের জন্য পাগলামির ইতিহাস রয়েছে যে এই ছেলের জন্য তিনি চুপ। বহুবার তাকে অফার করা হয় এটা সন্ধানে দেওয়ার জন্য, কিন্তু তিনি মুখে তালা মেরেছেন। অভি কৃষ্ণদাসের থেকে নিজের হাত সারিয়ে নিয়ে বলেন, পুরো বাংলাদেশের মানুষ জানে তামিম সরকার কেমন। আমার নিজেরই গায়ের পশম দাঁড়িয়ে গেছে। তাহলে তার বাপকে সে প্রোটেকশন দিতে পারবে না? এই জন্য তো তানভীর সরকার চুপ। সে মুখলে তামিম সরকার মরবে। তাই সিন্ডিকেট এখন আমাকে দখলে। কিন্তু আফসোস রইল আর কোথায় সেটা আমরা জানতে পারলাম না। তানভীর সরকার আর তামিম সরকারের ক্ষমতার উত্তরাধিকারে এমন এক জুটি, তাদের গল্প রাজনৈতিক করিডোর পেরিয়ে আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার গলিতে সমানভাবে উচ্চারিত হয়। একজন হাতে রাষ্ট্রের ক্ষমতা, অন্যজনের নামে ছড়িয়ে আছে ভয়ের সাম্রাজ্য। দুজনকে আলাদা করে ভাবা যায় না। একজনের ছায়া যেখানে শেষ হয় অন্যজনের উপস্থিতি সেখান থেকে শুরু হয়। অভিদৃষ্টি আবারও ছড়িয়ে থাকা কিশোরগুলোর উপর গিয়ে থামল। কিছুক্ষণ নীরব থেকে নিচু স্বরে প্রশ্ন করল, এই বাচ্চাগুলো কী করবেন? কৃষ্ণদাসের কণ্ঠে তখন আবেগের ছাপ ছিল না। ওদের চালান আছে, আগামী 29শে ডিসেম্বর আর 5 মাস পরে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। অভি ধীরে ধীরে চারপাশে চোখ বুলে আবার জিজ্ঞেস করে, এখানে মোট কতজন? কৃষ্ণদাস নির্বিকারে উপস্থিত উঠল, 71 জন। একজন বাদ আছে, তারা এও আনা হইব। সময় হইলে সবাই চালান হয়ে যাব। 71? সংখ্যাটা অভির কানে এসে যেন ধাতবে শব্দের মতো আঘাত করল। সে আর কিছু বলল না, নিঃশব্দে একে একে প্রতিটি মুখের দিকে তাকাতে লাগলো। কোথাও শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কোথাও চাবুকের পুরনো ক্ষত, কোথাও ভাঙা হাড়ের আকৃতি বিকৃতি। অথচ তাদের চোখে কোনো কান্না নেই, যেন দীর্ঘদিনের নির্যাতনে তাদের অশ্রু কেড়ে নিছে। ছোট্ট ছোট্ট মুখগুলোর শৈশবের রং অবশিষ্ট নেই। সেখানে কেবল জমাট বেঁধে আছে ভয়, যন্ত্রণা আর নিঃশব্দ আর্তনাদ। মুহূর্তের জন্য অভির মনে হলো এরা কিশোর নয়, অসমাপ্ত কয়েকটি জীবন। সময়ের আগে শৈশব কবর দেওয়া হয়েছে এই অন্ধকারের বাংকারের দেওয়ালের ভেতরে। আমার কী কাম এখানে? অভির কণ্ঠে বিস্ময়ের সঙ্গে একরাশ অস্বস্তি। কথাটা বলে কৃষ্ণদাসকে এগিয়ে এসে তার 2 হাত শক্ত করে চেপে ধরলেন। কণ্ঠে স্নেহের আবরণ থাকলে ভেতরে ছিল অদৃশ্য এক নির্দেশের কঠোরতা। বাজান, এই সিন্ডিকেটে তুমি অনেক টাকা আইনে দিছো। তোমার একটা চালান কেউ কোনোদিন আটকাইতে পারেনি। এই চালানটাও আমার হাত দিয়ে যাইতে হবো। অভি নির্বিকার দৃষ্টিতে কৃষ্ণদাসের মুখের দিকে তাকিয়ে রইল, যেন কথাগুলো তার কানে পৌঁছাচ্ছে, অথচ মন সেগুলো মানতে পারছে না। এই কেমন দাবি, এই কেমন ঋণ শোধের কথা? ধীরে ধীরে সে বলল, আপনি তো জানেন আমি কখনো মানুষ খুন করি না, ইচ্ছে করে কারো গায়ে হাত তুলি না। সেখানে এই নিষ্পাপ বাচ্চাগুলোরে। শেষের কথাগুলো তার মুখ থেকে বেরোলো না, গলায় এসে আটকে গেল। কৃষ্ণদাস মৃদু হেসে অভির কাঁধে হাত রাখলেন। তুমি আমার বাঁচান, বাপের কথা শুনবে না? যখন পুরো দুনিয়া তোমার বিপক্ষে ছিল তখন কে তোমার পাশে দাঁড়িয়েছিল? আমি। তোমারে আশ্রয় দিছি, পরিচয় দিছি, বাঁচার রাস্তা দিছি। এখন আমার সময় এসে বাজান, তুমি আমার পাশে থাকবো বাজান। কথাগুলো অভির বুকের ভেতরে পাথরের মতো আছড়ে পড়ল। তার কপালে চিন্তার গভীর ভাঁজ ফুটে উঠল। জীবনে সে বহু অপরাধীর সঙ্গে পথ চলেছে, কিন্তু নিজের হাতে কখনো কারো প্রাণ নেয়নি, কাউকে অকারণে অপমান করেনি, কোনো নারীর সম্মানই করেনি। নিজের ভিতরের মানুষটুকু একদিন অন্তত বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ সেই মানুষটার সামনে দাঁড়িয়েছে সবচেয়ে নির্মম পরীক্ষা। এদিকে কৃষ্ণদাস, যে মানুষটি সবাই মুখ ফিরিয়ে নেওয়ার পর তাকে আশ্রয় দিয়েছিল, নতুন পরিচয় দিয়েছিল, বেঁচে থাকার কারণ দাঁড়িয়েছিল, অন্যদিকে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা নিষ্পাপ শিশুগুলো, যাদের চোখে এখনও পৃথিবীকে বিশ্বাস করার সরলতা রয়ে গেছে। ঋণ শোধ করবে নাকি বিবেককে বাঁচাবে, এই এক প্রশ্ন মুহূর্তের মধ্যে অভির সমগ্র অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিতে লাগলো। কিছুক্ষণ নীরব থেকে অভি ধীরে ধীরে বলল, ঠিক আছে আমি যাব। কথাটা শোনা মাত্র কৃষ্ণদাসের মুখের তৃপ্তি হাসি ফুটে উঠল।
তিনি স্নেহ ভরে অভির কপালে চুমু এঁকে দিলেন। সেই স্পর্শে ছিল পিতৃসুলভ মমতা, অথচ আড়ালে লুকেছিল এক ভয়ঙ্কর দায়িত্ববোধ। পরক্ষণে একটা কালো কাপড় দিয়ে অভির চোখ বেঁধে দেওয়া হলো। চারিদিকে আলো অন্ধকার মুহূর্তে বিলীন হয়ে গেল। কৃষ্ণদার সঙ্গে নিয়ে ধীর পায়ে বেরিয়ে পড়লেন অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বের হওয়ার কিছুক্ষণ পর অভির কানে ভেসে উঠল আজান। শব্দটা যেন মাটি ভেদ করে উঠে আসলো, স্বচ্ছ, গভীর, হৃদয়স্পর্শী। সে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল, কিন্তু তার ভাবনা শেষ হওয়ার আগে দূর কোথা থেকে ভেসে এলো মন্দিরের ঘণ্টা। একের পর এক ধ্বনি, নিস্তব্ধ বাতাস প্রতিধ্বনিত হল। অভির ভুরু কুঁচকে উঠল। এ কেমন জায়গা! একদিকে আজান, অন্যদিকে মন্দিরের ঘণ্টা। দুটি ভিন্ন ধর্মের ধ্বনি যেন একই আকাশের নিচে মিলেমিশে এক অদ্ভুত রহস্য জন্ম দিছে। চোখ বাঁধা অবস্থায় সে কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু শব্দগুলো আঁকড়ে ধরে বোঝার চেষ্টা করলো সেটি কোথায়, কোন অচেনা ভূখণ্ডে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু প্রতিটি মুহূর্তের সঙ্গে সেই প্রশ্নের উত্তর আরও অধরায় রয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অভিকে নিয়ে ভূগর্ভস্থ সেই বাংকার থেকে বাইরে আনা হয়। চোখের বাঁধন খুলে আস্তে আস্তে সূর্যের আলো তার চোখের সামনে এসে লাগলো। বিকেলে তখন প্রায় সন্ধ্যার কোলে ঢলে পড়ছে। চারদিকে ধীরে ধীরে অন্ধকার ডুবে যাচ্ছে, যেন পৃথিবীতেও দিনের সমস্ত ক্লান্তি গুটিয়ে নিচ্ছে। কৃষ্ণদা নিজেই তাকে তার আস্তানার কাছে নামিয়ে দিল। গাড়ি চলে যেতে অভি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর গ্যারেজে নয়, বাসাতে নয়, নীরবে হাঁটতে হাঁটতে চলে বুড়িগঙ্গা নদীর তীরে। একটা ছোট্ট নৌকা ভাড়া করে সে নদীর একেবারে মাঝ বরাবর গিয়ে দাঁড় টানিয়ে দিল। চারিদিকে শুধু কালচে জল, নিস্তব্ধতা আর দূরের শহরে স্লান আলো। নদী যেন তার সমস্ত গোপন কান্না নিজের বুকে লুকিয়ে রেখেছে। অভি ধীরে ধীরে নিজের দু হাতের দিকে তাকালো। ডান হাত দিয়ে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে আলতো করে খুলে ফেলল। ওটা আসলে আঙ্গুল ছিল না, ছিল নিখুঁত তৈরি একটা কৃত্রিম আঙ্গুল। সেটি খুলে ফেলতে তার বাম হাতে চারটি আঙ্গুল নির্মমভাবে বাস্তবতায় স্পষ্ট হয়ে যায়। কিছুক্ষণ সে হাতটা আকাশের দিকে তুলে নির্বিকার তাকিয়ে দেখে, যেন নিজের শরীরে ক্ষত নেই, নিজের ভাগ্য দেখেছে। এরপর ধীরে ধীরে মুন্ডুর কাপড়টা সরালো। পায়ের একাংশ দগ্ধ চামড়া বিকৃত থাকে। আগুনের নিষ্ঠুর স্মৃতি এখনো জীবন্ত। এই পোড়া জায়গায় কাপড় বেশিক্ষণ সহ্য হতো না, তাই ইচ্ছে না থাকলেও তাকে বারবার কাপড় সরিয়ে স্বস্তি নিতে হতো। সে চাইলেও প্যান্ট পরে থাকতে পারত না। মেডিকেলে চলাকালীন সময়ে ও অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে। নদীর হাওয়া তার ক্ষত ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু সেই শীতল স্পর্শ বছরের পর বছর জমে থাকা দহনকে এক মুহূর্তের জন্য প্রশমিত করতে পারল না। অভি ধীরে মাথা তুলে অন্ধকারে আকাশের দিকে তাকালো। ঠোঁটের কোণে ফুটে উঠল একটা স্নিগ্ধ হাসি। তারপর সমস্ত ঘৃণা, অপমান আর দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এক নিঃশ্বাসে উগরে দিয়ে ফিসফিস করে বলল, যখন দুনিয়া আমার বিপক্ষে ছিল আপনি ছিলেন পক্ষে। আপনার কথা শেষ কথা দাদা সাহেব। অভি আপনার লাগে খুন করব। একদিকে অভি যখন কৃষ্ণদাসের জন্য নিজের চিরচেনা ধারা পাল্টাতে প্রস্তুত, অপরদিকে রেহমান দেশের জন্য নিজের জানও দিতে প্রস্তুত। কোনো জাত বা ধর্মের বর্ণের হয় না স্যার, এরা দেশের শত্রু। রেহমানের কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। কথাগুলো উচ্চারণ করার সময় তার চোখে কোনো দ্বিধা ছিল না, বরং জ্বলছিল দায়িত্ববোধের তীব্র আগুন। রেহমানের কথা শুনে কর্নেল ওসমানী কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, আমি কে জানো তো রেহমান? জি। একজন কর্নেল হয়ে তোমার মতো অফিসারের সাথে বৈঠক করছি। এত খারাপ দিন আমার এলো ভাবো একবার। কথাগুলো শুনে রেহমানের মুখে কোনো প্রতিক্রিয়া ফুটে উঠল না। সে চোয়াল শক্ত করে নীরবে দাঁড়িয়ে রইল। কর্নেল ওসমানীর ক্ষমতা আর কাছে একজন সাধারণ অফিসারের অবস্থান কতটা ক্ষুদ্র তা সে ভালো করে জানে। কিন্তু বুক ভরা সাহস আর দেশপ্রেম কোনো পদমর্যাদা কিংবা ক্ষমতার কাছে মাথা নত করতে শিখেনি। কর্নেল ওসমান আর এসপি আমজাদের দিকে দৃষ্টি ফেরালেন। উপর মহল থেকে চাপ নেওয়া যাচ্ছে না এসপি, তুমি বন্ধু মানুষ, তাই সাবধান করছি, তোমার অফিসারকে বোঝাও। এসপি আমজাদ সাহেব গম্ভীর মুখে রেহমানকে কক্ষ ত্যাগ করার নির্দেশ দিলেন। রেহমান কোনো কথা বলল না, নিঃশব্দে সেলুট ঠুকে কক্ষ থেকে বেরিয়ে অফিসে চলে গেল। দরজাটা বন্ধ করতে ভেতরে এতক্ষণ জমে থাকাও খুব বিস্ফোরিত হতো। সমস্ত শক্তি দিয়ে কাঠের উপরে একটা ঘুষি বসিয়ে দিলেন। প্রচণ্ড শব্দে টেবিল কেঁপে উঠল। সঙ্গে কেঁপে উঠল তার বুকের ভেতর জমে থাকা অসহায় ক্রোধটা। রোমিও তড়িঘড়ি করে ঘরে ঢুকে রেহমানের হাত চেপে ধরলেন।
কী করবে কিছুই বুঝে উঠতে পারল না। রেহমান ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দেশ কেন উন্নত নয় জানো রোমিও? রোমিও কিছু বলল না, স্থির দৃষ্টিতে রেহমানের দিকে তাকিয়ে রইল। রাগে আরও হতাশায় রেহমানের চোখ দুটো রক্তিম হয়ে উঠল। কারণ উপর মহলে এক একটা করে শুয়োরের বাচ্চা বসে আছে। এদের নিজেদের মা বোন যতক্ষণ সুরক্ষিত, দেশ ততক্ষণ সুরক্ষিত। অন্যের বাবা মা গোল্লায় যাক, কিচ্ছু যায় আসে না ওই জানোয়ারগুলো। প্রেস ব্রিফিং করে শুধু দেখানোর জন্য এরা আছে, কিন্তু না, এরা নেই, এরা ছিল না, দেশকে এরা ভালোবাসে না। রবি শান্ত কণ্ঠে বলল, স্যার একটু শান্ত হন। রেহমান তিক্ত হেসে বলল, কীভাবে রোমিও? প্রতি 5 বছর পর পর 72টা করে বাচ্চা হারাচ্ছে। 16 থেকে 20 বছর বয়সী মেয়েগুলো কিডন্যাপ করছে। দেশে এত সাপ্লাই হচ্ছে, 5 বছরের বাচ্চা মেয়েটাও নিরাপদ নয়। আর এই কুকুরগুলো বলছে দেশ ঠিক আছে, ঠিক আছে মাই ফুট। রেহমানের কথাগুলো শুনে রোমিও নিঃশব্দে তার মুখের দিকে তাকিয়ে রইল। কোনো সান্ত্বনার ভাষা খুঁজে পেল না সে। কিছু কিছু ক্ষত যেগুলো শব্দ হয় না, নীরবতার সবচেয়ে উপযুক্ত উত্তর। সাধারণ মানুষ কতটুকুই বা জানে তাদের চোখে পুলিশ মানে যেন সবচেয়ে সমালোচিত, সবচেয়ে ঘৃণিত একটা পেশা। অথচ এই একই পুলিশ বাহিনীতে এমন অসংখ্য মানুষ আছে যারা দেশের জন্য নিজের জীবনে উৎসর্গ করতে 2 সেকেন্ডও ভাবেনি। দায়িত্ব ডাকে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কারণ তাদের কাছে নিজের জীবনের চেয়ে বড় হয়ে ওঠা দেশের নিরাপত্তা। কিন্তু দুঃখের বিষয়, কিছু ক্ষমতালোভী, নীতিহীনা আর তোষামোদ অভ্যস্ত মানুষের কারণে এই দেশে দেশপ্রেমিকদের ত্যাগ আড়ালেই থেকে যায়। তাদের সাহসের গল্প শিরোনামে হয় না, তাদের আত্মত্যাগের ইতিহাসে পাঠ্য বইয়ে লেখা থাকে না। আলো পাওয়ার অধিকার থাকা মানুষগুলো তাই নীরবে হারিয়ে যায় অন্ধকার আড়ালে, আর ইতিহাসে জায়গা করে নেয় কেবল ক্ষমতার কোলাহল। স্যার, আপনি দেশকে ভালোবাসলেও কিন্তু আপনাকে ভালোবাসবে না, প্রাণ ঠিক নিয়েই ছাড়বে। এর থেকে ভালো পরিত্যাগ করা। রবির কণ্ঠে ছিল গভীর উদ্বেগ। কথাগুলো বলার সময় তার চোখে ভেসে উঠল এক অদৃশ্য ভয়, একজন সহকর্মীকে হারানোর ভয়। রেহমান কোনো উত্তর দেয় না। ধীর পায়ে এগিয়ে গিয়ে টেবিলের উপর রাখা লাল সবুজের ছোট্ট পাতা হাতে তুলে নেয়। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে পতাকার দিকে তাকিয়ে রইল। তারপর অত্যন্ত যত্নে সেটিকে নিজের বুকে জড়িয়ে নেয়। কক্ষ ছেড়ে নেমে এলো এক গভীর নীরবতা। কিছুক্ষণ পর রেহমান কণ্ঠে বললেন, দেশটা কারো পাপের নয়, কোনো মন্ত্রী কিংবা মিনিস্টারও নয়। দেশটা তোমার, আমার, আমাদের। জান দিতে হলো তাও দেব, কিন্তু দেশ ছাড়ব না। কথাগুলো যেন শুধু রোমিওকে নয়, পুরো ঘরটাকে শোনানো হলো। ঠিক তখনই মুহূর্তে কয়েকজন ডিউটিরত জুনিয়র অফিসার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন, যেন অজান্তে রেহমানকে শেষ কথাগুলো শুনে ফেলেছে। একে বেঁকে রোমিও পাশে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। পরক্ষণে একসঙ্গে কপালে হাত তুলে সেলুট জানালেন রহমানকে। মুহূর্তে ভারে ঘরের বাতাস যেন আরও গম্ভীর হয়ে ওঠে। রেহমান দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলে। সে জানে ক্ষমতার বিশাল প্রাচীরের সামনে তার মতো একজন সাধারণ অফিসারের অস্তিত্ব খুবই ক্ষুদ্র। হয়তো এই লড়াই জয় তার ভাগ্যে লেখা নেই, হয়তো সত্যের পথ বেছে নেওয়ার মূল্য তাকে নিজের জীবন দিয়ে পরিশোধ করতে হবে। তবুও তার সংকল্পে কোনো ভাঙন নেই। প্রয়োজনে রক্ত যাবে, নাম হারিয়ে যাবে সময়ের অতলে, কিন্তু নিজের মাতৃভূমি ছেড়ে পালিয়ে বাঁচার কথা সে কোনোদিনও ভাববে না। রাত তখন প্রায় 8টার দিকে। বুড়িগঙ্গা বুকের ঠিক মাঝখানে অভির ছোট্ট নৌকা স্থির হয়ে ভাসছিল তখন। চারপাশে নিস্তব্ধ নদীর কালচে ময়লা দুর্গন্ধ পানির উপর ভাঙাচোরা হয়ে ছড়িয়ে যাচ্ছিল চাঁদের আলো। প্রতিছবিটা খুব স্পষ্ট নয়, তবে তার মাঝে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্য লুকিয়ে রাখছে। অভি নৌকার একপাশে রাখা কৃত্রিম আঙুলটি হাতে তুলে নিল। নিঃশব্দে সেটি আবার বাম হাতের সঙ্গে জুড়ে দিল। মুহূর্তেই যেন ক্ষতগুলো আবার আড়ালে চলে গেল। যেন যেমন করে মানুষ নিজের ভাঙাচোরা অতীতকে প্রতিদিন হাসির আড়ালে লুকিয়ে রাখে। সে ধীরে ধীরে মুখ তুলে আকাশের দিকে তাকায়। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে বলে, খোদা সব কিছু সবারই টাইম মতো দেয় না। কথাগুলো বলে সে বইটা হাতে তুলে নেয়। তারপর ধীর ছন্দে নদীর নিস্তব্ধ বুক চিরে নিজের বাসভবনের দিকে নৌকা চালাতে শুরু করে। আজকের অভি আর আগের অভির মধ্যে ব্যবধান ছিল আকাশ পাতাল। সময় তাকে বদলে দিছে, জীবন তাকে শিক্ষা দিছে, আর অসংখ্য ক্ষত তাকে আগের চেয়েও
অনেক বেশি নীরব করে তুলছে। কিন্তু সেই পরিবর্তন লক্ষ্য করার মতো কেউ ছিল না। হয়তো এই শহরের মানুষ শুধু মুখ দেখে ভেতরের ভাঙন নয়। বাড়িতে ফিরতে ফিরতে অভির রাত প্রায় 10টা বেজে গেল। পথে একেবারে আস্তানায় আরেকটা গ্যারেজে টু মেরে দিনের সব হিসাব নিকাশ গুছিয়ে নিল। সব কিছু নিশ্চিত করে তবে ধীর পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। দরজার সামনে এসে হঠাৎ তার চোখ আটকে গেল একজোড়া মহিলার চপ্পলে। ভুরু কুঁচকে বিড়বিড় করলো, এত রাতে আমার বাড়িতে কোন ছেমড়ি এলো? পরক্ষণে দরজা খুলে ভেতরে পা রাখতে বজ্রপাতের মতো কিছু একটা মনে পড়লো তার। নিজের কপাল আলতো করে চাপড় মেরে অপ্রস্তুত হেসে বলল, বিয়ে করা বউটার কথা ভুলেই গেলাম। মুখে অনিচ্ছার সাথে একচিলতে হাসি ফুটে উঠল। দরজার ভেতর থেকে আটকে চারপাশে চোখ বুলাতে লাগলো অভি। নতুন বউকে কোথাও দেখা যাচ্ছে না। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে ভেসে আসে অভির মুখের হাসিটা আরও চওড়া হয়। মনে মনে ভাবে, নতুন বউ বুঝি তার জন্য নিজে হাতে রান্না করছে। সেই কল্পনা বুকে নিয়ে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগোতে গেল। কিন্তু রান্নাঘরে ঢুকতে তার সমস্ত কল্পনা মুহূর্তে ভেঙে চুরবার। দৃশ্যটা দেখে মনে হলো এখানে রান্নাঘর নেই, সদ্য একটা ছোটোখাটো যুদ্ধ শেষ হয়েছে। কড়াইয়ের একদিকে উল্টে পড়েছে তেলের বোতল, অন্যদিকে গড়িয়ে ভাতের পাতিল এক কোণে, আর সেদ্ধ ভাত ছড়িয়ে ছিটিয়ে আরেক কোণে। মশলা, হলুদ, পেঁয়াজের খোসা সব মিলিয়ে পুরো রান্নাঘর যেন বিশৃঙ্খল যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আনন্দী যেন প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে কিছু একটা রান্না করা। মাথা থেকে শুরু পর্যন্ত, গাল, হাত, এমনকি শাড়ির আঁচল পর্যন্ত হলদে দাগ ভরে গেছে। কোথাও কালচে কালি, কোথাও ময়দা, আবার কোথাও তেলের ছিটে। দৃশ্যটা কয়েক মুহূর্ত নির্বাক হয়ে দেখল অভি। তারপর ধীরে ধীরে নিজের কপালে হাত ঠেকল। এই মেয়ে রান্না করছে নাকি রান্নাঘরের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, সেটাই বুঝে উঠতে পারল না। আনন্দী! অভির ডাক শুনে চমকে তার দিকে ফিরে তাকায় আনন্দী। অভি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ভুরু কুচকে বলে, তুই কি যুদ্ধে যাবি? অভির কথার আগামাথা কিছুই বুঝতে পারে না আনন্দী। সে অবাক চোখে শুধু তাকিয়ে রইল। অভি ধীর পায়ে এগিয়ে এসে চারপাশে তাকিয়ে ধমকের সুরে বলল, এটা রান্নাঘর নাকি যুদ্ধের ময়দান? সব একদম ছাড়খাড় করে ফেলছিস? আনন্দী কোনো উত্তর দেয় না, চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে। তারপর খুব নিচু স্বরে বলে, আমার খিদে পেয়েছে অভি, কাল থেকে কিছু খাইনি, ভাত খাবো। কথাটা শুনে অভির বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। এই অনুভূতিটা তার অচেনা নয়, কারণ এমন দিন তার জীবনে অসংখ্য বার এসেছে। ছোট থেকে অভি ছিল অনাথ। মাথার উপর ছায়া দেওয়ার মতো কেউ ছিল না, ছিল না অভাবের সময় হাত ধরে পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ। একটু বড় হয়ে যখন টিউশন শুরু করছে, তখন থেকে নিজের জীবনটাকে নিজের হাতে টেনে নিতে শিখেছিল। কিন্তু আয় যতটুকু হোক, খরচের তালিকা ছিল অনেক বড়। বাসা ভাড়া, যাতায়াত, প্রয়োজনীয় খরচ সব সামলাতে গিয়ে তাকেও অনেক রাত খালি পেটে কাটাতে হয়েছে। ক্ষুধার্ত মানুষের চোখের ভাষা অভি খুব ভালো করে জানে। আর আজ সেই একই চোখে সে আনন্দের মাঝে দেখতে পেল। এক মুহূর্তের জন্য তার মনে পড়ে গেল, আনন্দী যদি নিজের ভুলে তার কেরিয়ার নষ্ট না করতো, তাহলে হয়তো আজ তার জীবনটা অন্যরকম হতে পারত। হয়তো হাসপাতালের সাদা পোশাকে দাঁড়িয়ে মানুষের জীবন বাঁচাতো। কিন্তু ভাগ্য সবসময় মানুষকে কাঙ্ক্ষিত পথে হাঁটতে দেয় না। অভি আর কিছু না বলে ফোন বের করে নোবেলকে কল দিয়ে বলল, খাবার পাঠাতে, আমার বউয়ের খিদে পেয়েছে, খাবার পাঠা। কল কেটে দিয়ে আবার আনন্দের দিকে তাকায়। তারপর খুব যত্ন করে আনন্দের শরীরে লেগে থাকা কালো দাগগুলো হাত দিয়ে মুছতে লাগলো। যে মানুষটা এতক্ষণ রান্নাঘর বিশৃঙ্খলা দেখে বিরক্ত হয়েছিল, সেই মানুষটার চোখে এখন ফুটে উঠছে অন্যরকম মায়া। কিছুক্ষণ পর শান্ত হয়ে বলে, গোসল করতে হবে, চল। আনন্দে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, একসাথে? ইন্টু বিন্টু তো করতে দিলি না, গোসলটাই কইরে আয়। অসম্ভব। হঠাৎ করে তীক্ষ্ণ স্বরে প্রতিবাদ করে ওঠে আনন্দী, কণ্ঠে বিস্ময়, চোখে জুড়ে অনিশ্বাস ছাপ। কিন্তু তার আপত্তি যেন অভির অগোচরে হলো না। এক মুহূর্ত দেরি না করে সে ঝুঁকে পড়ে আনন্দীকে পাজাগুলো করে তুলে নিল। অপ্রত্যাশিত সেই স্পর্শে আনন্দী স্তব্ধ হয়ে রইল। আর অভি দৃঢ় পদক্ষেপে দ্রুত ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। ওয়াশরুমে ঢুকে অভি কোনো কথা না বলে দৃঢ় ভঙ্গিতে আনন্দীকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে পানির ধারা চালু করলো। তারপর নিজেও সামান্য দূরে গিয়ে স্থির হয়ে দাঁড়ায়। বাইরে তখন ভগ্নপ্রায়, মনের ভেতরে সাজসজ্জা ছিল সম্পূর্ণ ভিন্ন। চকচকে মার্বেল মেঝে, পরিপাটি দেওয়াল, আর আধুনিক
ফিটিংস সব মিলিয়ে বোঝা যায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে জায়গাটা নতুন করে গড়ে তোলা হয়েছে। শাওয়ার থেকে ঝরে পড়া পানির ফোঁটাগুলো ধীরে ধীরে দুজনের পোশাক ভিজিয়ে দিচ্ছিল। চারপাশে শুধু পানির একটানা শব্দ, আর তার মাঝে নেমে এসেছিল এক অদ্ভুত নীরবতা। আনন্দে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, চোখ তুলে তাকানোর সাহস যেন তার হচ্ছিল না। লজ্জা, অস্বস্তি এবং অপ্রস্তুত অনুভূতি মিলেমিশে তার ভেতরটা ভারী করে তুলছিল। অন্যদিকে অভির মুখটা ছিল গভীর সংযত। মুহূর্তটা যতটা নীরব তার চেয়ে বেশি ছিল ভারী। ছিল দুজনের মনের অগোচর কথাগুলো। হঠাৎ অভির দৃষ্টি গিয়ে থামে আনন্দের মুখে। মুহূর্তের জন্য তার নিঃশ্বাস ভারী হয়ে যায়। চারপাশে ঝোড়া পানি শব্দ করে ধীরে ধীরে মিলিয়ে যায়। তার বাস্তবতার উপর নেমে আসে এক অদৃশ্য পর্দা। পরের মুহূর্তে তার অবচেতন মন তাকে টেনে নিয়ে যায় এক সম্পূর্ণ ভিন্ন জগতে। জনমানবভাবে একটি পুরনো ভিলা। বাইরে মুষলধারে বৃষ্টি, জানলার কাচ বেয়ে নেমে আসছে অসংখ্য জলরেখা। ঘরের বাতাসে মৃদু আলো আঁধারে নীরব সেই নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে আছে আনন্দে অপরূপ শান্ত। অভি কিছুটা দূরে নিশ্চুপ হয়ে তাকে দেখছিল। সময় যেন থমকে গেছে। ধীর পায়ে আনন্দে তার দিকে এগিয়ে এলো। দুজনের মাঝখানে দূরত্ব ক্রমশ কমে আসলে ঘরের নীরবতা ভেঙে কোথাও যেন ভেসে এলো এক বিষণ্ণ সুর। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হৃদয়ে কি করে তোমায় বোঝাবো। ভালো আর লাগে না কেন এত মায়া? যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা, অবুঝ ভালোবাসা। জানে এই নয়, তবু এ মনে ছাড়া তোমায় বাঁচব না। অভি নিজে হাত বাড়াতে চাইলে আনন্দের পানে। ঠিক তখনই শাওয়ারের ঠান্ডা পানি এক ফোঁটা তার চোখে পাতা এসে পড়ল। অভি চমকে উঠল। কল্পনার ভিলা, বৃষ্টির রাত, সেই সুর, মুহূর্তে সবকিছু মুহূর্তে ভেঙে ফিরে এলো বাস্তবে। সামনে এখনো নীরবে দাঁড়িয়েছে আনন্দী। তার চারিদিকে কেবল ঝরা পানির একটানা শব্দ। শাওয়ারের পানি ধারা থামিয়ে অভি পাশের দেওয়ালে হাত মুছে তুলে নেয়। দরজার দিকে এগোতে এগোতে একবার ফিরে তাকে শান্ত গলা বলে, ফ্রেশ হয়ে নে, নাহলে ঠান্ডা লেগে যাবে। কথা শেষ হতে সে বাইরে চলে যায়। অভির পদধ্বনি মিলিয়ে যাওয়ার পর আনন্দে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শাওয়ার বন্ধ হয়ে গেলে শরীর বেয়ে গড়িয়ে পড়া শেষ কয়েক ফোঁটা পানি যেন তার অস্থির মনটাকে ছুঁয়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে চোখ বুজল। নিজেকে শান্ত করার এক নিঃশব্দ চেষ্টা। তার মনের ভেতরে এক অজানা ঝড় বইছে। গভীর অনুভূতির মতো, হয়তো অতটা গভীর নয়, তবুও আরকে অস্বীকার করার উপায় নেই। অদ্ভুত এক সংকোচ, অচেনা এক টান আর অসংখ্য অব্যক্ত প্রশ্ন তার বুকের ভেতর ঘুরপাক খেতে লাগলো। অবশেষে একটি দেওয়ালে জড়িয়ে ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। ভেতরে বদলানোর মতো কোনো পোশাক ছিল না। চারিদিকে একবার চোখ বুলিয়ে নেয় আনন্দে। ঘর নিস্তব্ধ, অভির কোনো উপস্থিতি নেই। নিঃশব্দে আলমারির সামনে এসে দাঁড়াতে তার মুখটা মলিন হয়ে যায়। আবার কি শাড়ি পরতে হবে? ভাবনাটুকু যেন ক্লান্তি হয়ে নেমে এলো। এই গরমে সারাক্ষণ শাড়ি পরে থাকা যে কতটা অস্বস্তিকর তা সে বেশ ভালোই জানে। একটু অনিচ্ছা দিয়ে আলমারির দরজা খুলল। পরক্ষণে বিস্ময়ে তার ভুরুজোড়া উঁচু হয়ে গেল। ভাঁজ করে রাখা কয়েকটা সেট আরামদায়ক পোশাক, গেঞ্জি আর পাজামা, একে একে সেগুলো হাতে তুলে নিয়ে দেখল সে। মনে পড়ে গেল নিজের বাড়ির দিনগুলোর কথা। ঠিক এমনই পোশাক পরে সারাদিন নিশ্চিন্তে ঘুরে বেড়াত। অকারণে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি। আর দেরি না করে পোশাকগুলো পরে নেয় আনন্দে। শরীর জুড়ে যেন মুহূর্তে নেমে এলো এক স্বস্তির পরশ। দীর্ঘদিন পর নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারার অনুভূতিটা তাকে অদ্ভুত প্রশান্তি দিল। ঠিক সেই সময় পিছন থেকে ভেসে এলো অভির কণ্ঠস্বর, পরের বার দরজা লাগাইস বাটলি। এত সুন্দর সুন্দর দৃশ্য চোখে বেশি সহ্য করতে পারে না। উন্মাদনা চ্যাপ্টার 1 পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে।